আমন্ত্রণ দেশ জনপথ লাইভের সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। রোহিঙ্গা সংকট নিরসনে কক্সবাজারে চলছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এর অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বিদেশি অতিথিরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন রোহিঙ্গার এই যে 3 দিনব্যাপী যে প্রোগ্রাম চলছে, এই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কি প্রত্যাশা করছে? আমরা এখন আছি কক্সবাজারের ঠিক সেই উখিয়ার এই রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে, সেই ক্যাম্পগুলো হচ্ছে আমার ক্যাম্পে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গতকাল থেকে শুরু হওয়া এর আগের দিন থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী যে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকারের একটি সম্মেলন, সেই সম্মেলনের কিন্তু আজ শেষ দিন। এর আগে একটি সংলাপের আয়োজন করেছিল সরকারের পক্ষ থেকে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা বিষয়ক কমিটি কিন্তু সেখানে তারা তাদের সংলাপ চালিয়ে যায়। সেখানে আমরা দেখতে পেয়েছি যে রোহিঙ্গাদের থেকে একদল প্রতিনিধি দল আসে এবং তারা তাদের যে সকল সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করে। এবং গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে ঠিক বেশ কয়েকটি, প্রায় যদি বলি 40টি দেশের বিভিন্ন ধরনের প্রতিনিধি জাতিসংঘ অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত ছিল এবং বাংলাদেশে যত জাতিসংঘের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সকালে এখানে উপস্থিত ছিলেন এবং সেখানে সারাদিন ব্যাপী কিন্তু সেখানে এক ধরনের সংলাপ ছিল এবং সংলাপ শেষে এই যে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বর্তমানে রয়েছে, এই যে রোহিঙ্গা কিভাবে প্রত্যাবাসন করা যায় তাদের নিজ দেশ মিয়ানমারে, সেই বিষয়টি নিয়ে কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছিল এবং সেখানে আলোচনা করা হচ্ছিল। আমরা দেখতে পেয়েছি গতকাল সকালে কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে কিন্তু তিনি নিরাপদ প্রত্যাবাসনের প্রতি গুরুত্ব দেন। এই মুহূর্তে আমি জায়গাতে রয়েছি যে রোহিঙ্গা ক্যাম্পের 4 নম্বর ক্যাম্প। আমি যদি বলে রাখি যে সকাল থেকে কিছুক্ষণ আগ থেকে কিন্তু বাংলাদেশে থাকা বেশ কয়েকটি সংস্থার আন্তর্জাতিক সংস্থা কিন্তু এখানে এসেছেন, তারা তাদের প্রতিনিধি দল এখানে এসেছেন এবং এখানে তারা এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আন্ডারে যে সকল প্রোগ্রামগুলো এখানে চলছে এবং জাতিসংঘ এখানে এই যে শরণার্থী যারা রয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের তারা যেভাবে খাবারগুলো দিচ্ছে, এই খাবারের যে প্রক্রিয়া, এছাড়া এখানে এই রোহিঙ্গা জনগোষ্ঠীরা কিভাবে কর্মসংস্থান করছে, এই যে কর্মসংস্থানের যে প্রক্রিয়াগুলো, এগুলো তারা এখানে পর্যবেক্ষণ করছেন এবং তারা ঠিক বেলা 1টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবেন এই যে সমস্ত কার্যক্রমগুলো। এছাড়া আমি যদি জানিয়ে রাখি, জাতিসংঘ সহ এখানে কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এবং এনজিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারা কিন্তু মূলত এই জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আন্ডারে যে খাবারের মান, সেই খাবারের মান যাচাই করা, এছাড়া খাবারের যে প্রক্রিয়াজাতকরণ রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা সহ এখানে কর্মসংস্থানে যে ধরনের পদক্ষেপগুলো তারা নিয়েছে, এই রোহিঙ্গা জনগোষ্ঠীদের আবাসন সহ এই যে সামগ্রিক ক্যাম্পগুলো পরিদর্শন করে কিন্তু তারা এখান থেকে যাবেন। এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার সচিবালয়ে জানান যে এখন পর্যন্ত যে সহায়তাগুলো এসেছে, এই সহায়তাগুলো কিন্তু আগামী নভেম্বর পর্যন্ত আমরা বলতে পারি যে এটা সাস্টেইন করবে তিনি জানান। এবং নভেম্বরের মধ্যে যদি নতুন কোনো সহায়তা জাতিসংঘের অন্যান্য প্রোগ্রামের আন্ডারে না হয় তাহলে কিন্তু আমরা এক ধরনের মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে বলে তিনি জানান। এই যে সহায়তা বাড়ানোর লক্ষ্যে কিন্তু এই ধরনের একটি পর্যবেক্ষক দল এখানে পরিদর্শন করছেন। এই ছিল সর্বশেষ এখান থেকে। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্মেলনের বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রার্থীদের প্রচারের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে আসলে কোন কোন প্যানেল প্রচারে নেমেছে, সেই সাথে আচরণবিধি নিয়ে নানা অভিযোগ ছিল, প্রশাসন এই অভিযোগটি নিয়ে কি বলছেন? স্নেহা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছে এবং আপনারা জেনে থাকবেন আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। তো সকাল 10টা নাগাদ বেশ কিছু ছাত্র সংগঠন তারা প্রচারণার
কথা আমাদেরকে জানিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত আমরা তাদেরকে ক্যাম্পাসে আসতে দেখিনি। এখন বেলা 11টা বাজছে এবং বেলা 11টায় আসলে প্রশাসনের সাথে সবগুলো ছাত্র সংগঠনের ভিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং এজিএস প্রার্থীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সিনেট ভবনে। এটা সব প্যানেলের প্রার্থীরা এখানে থাকবেন এবং যারা স্বতন্ত্রভাবে এই 3টি পদে নির্বাচন করছেন তাদেরকে ওই আজকের এই মিটিং এ থাকতে হবে এমনটি আমরা জানিয়েছি। এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং এটা গত কয়েকদিন যাবত আমরা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে পাল্টাপাল্টি অভিযোগ করছিলেন আচরণবিধি লঙ্ঘন নিয়ে সব প্যানেল, এক প্যানেল আরেক প্যানেলের বিপক্ষে এবং ব্যক্তি বিশেষেও কিন্তু এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো উঠেছে। তো যেহেতু প্রচারণা শুরু হয়নি সেক্ষেত্রে প্রশাসন যে তাৎক্ষণিকভাবে যে সমস্যাগুলো তারা চিহ্নিত করতে পেরেছে সেগুলো কিন্তু তারা সমাধান করার চেষ্টা করেছে এবং আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে তাই আচরণবিধি নিয়ে অনেক প্রশ্ন থাকায় আজকে এই মিটিংটি সিলেট ভবনে করছে প্রধান নির্বাচনী অফিসার এবং 11টায় শুরু হওয়ার কথা। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে স্বতন্ত্র প্রার্থীরা এবং বিনিয়ামিন মোল্লা ডাকসু ফর চেঞ্জের যিনি ভিপি প্রার্থী তিনি ভেতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো অন্যান্য প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও আসবেন এবং তারপরে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি তারা হয়তো শুরু করবেন এবং প্রশাসনের কাছে আমরা যেটি জানতে চেয়েছিলাম যে আজকে কি ধরনের আলোচনা ভেতরে হতে পারে। তারা বলছেন যে যেহেতু সব পক্ষ থেকেই প্রশাসনের পক্ষপাতপুষ্ট আচরণের একটি অভিযোগ তারা করে আসছে, যার কারণে প্রশাসন গতকালই কিন্তু বলেছে যে যেহেতু অভিযোগটি সকল প্যানেল সকল স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে আসে সুতরাং তারা এটি বোঝাতে চাচ্ছেন যে সবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে, যার কারণে কিন্তু প্রার্থীরা প্রশাসনের যে পক্ষপাতপুষ্ট আচরণ সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। তবে আমরা আসলে যে আজকে তাদেরকে এই মিটিং এর মাধ্যমে আচরণবিধি কিভাবে তারা নির্বাচনী প্রচারণা চালাবেন এবং তারা কি করতে পারবেন কি করতে পারবে না সবকিছুই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া হবে এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো স্নেহা, আমার কাছে ডাকসু নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর। সাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 35 বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এই নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি আমাদের জানাবেন এই পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেই সাথে ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ স্নেহা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন সেটি যে ধরনের উৎসবমুখর পরিবেশে থাকার কথা আমরা কিন্তু আজকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সেটি কিন্তু এখন পর্যন্ত দেখিনি এবং বড় যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলি আছে তারা কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি। এ পর্যন্ত আমরা যতটুকু জানি যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 17 জন এবং হল ছাত্র সংসদে 102 জন এবং সিনেটের প্রতিনিধিতে 1 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেটি আজকে পর্যন্ত। তবে ছাত্রদল, ছাত্র শিবিরের যে প্যানেল বা তারা যে মনোনয়নপত্র সংগ্রহ সেটি তারা এখনো করেননি। বিশেষ করে যারা ক্যাম্পাসে আলোচিত আছেন যে যারা এবার এই যে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন সেই প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রায়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন তাদের যে 5 দফা গতকালকে তারা উপাচার্য বরাবর দিয়েছেন, ভোটার তালিকা ছবি সহ হালনাগাদ করা, নতুন শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, এছাড়া একাডেমিক ভবনে যে ভোটকেন্দ্র স্থাপন সহ তাদের যে 5 দফা দাবি সেটি পূরণ না হলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন না, এটিতে তারা বলেছেন। এছাড়া যে প্রধান নির্বাচন কমিশনার যিনি অধ্যাপক এফ নজরুল ইসলাম তার সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, তিনি যেটি বলছিলেন যে ছাত্রদলের দাবির প্রেক্ষিতে এবং আরও তাদের যে ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য তারা দুপুর 2টায় বৈঠকে বসবেন কমিশনারদের নিয়ে। সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। আজকে যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, ফলে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা বাড়ছে কিনা কিংবা কি পরিস্থিতিতে দাঁড়াচ্ছে সেটি সে পর্যন্ত 2টা মিটিংয়ের পরে তারা হয়তো জানাতে পারবেন, সে পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তো আমরা সকাল থেকে দেখেছি যে এখান থেকে 2 জন মাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই যে ডাকসুর যে কোষাধ্যক্ষ ভবনটি আছে এই কোষাধ্যক্ষ ভবনের এইখান থেকে ডাকসুর যিনি কোষাধ্যক্ষ তিনি মনোনয়ন ফর্ম বিক্রি করছেন। শিক্ষার্থীরা 2 জন এখান থেকে সিনেটের 1 জন এবং হল সংসদের 1 জন
এবং এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকি যারা আসার কথা বা যারা আলোচিত মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের, তারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে দীর্ঘ ৩৫ বছর পরে যেহেতু ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, এটি যে ধরনের উৎসবমুখর পরিবেশে হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত হল ক্যাম্পাসে সে ধরনের পরিবেশ তৈরি হয়নি, কিংবা সে ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা কিন্তু এখানে দেখছি না। যেটি বলা হচ্ছে যে যেহেতু এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি আন্দোলন চলছে, অনেকে মনে করেন যে ক্যাম্পাসে যেহেতু ক্লাস হচ্ছে না, ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কম, ফলে এখন পর্যন্ত যে ধরনের উৎসবমুখর পরিবেশ ডাকসু নির্বাচন ঘিরে হওয়া উচিত বা প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীদের, সেটি কিন্তু এখনো হয়নি। আজকে যেহেতু বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হবে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের মিটিংয়ের পরে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে। তো এই ছিল ডাকসু নির্বাচন নিয়ে রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুর্শিপাড়া বাজার থেকে খালপুর ১১ মিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই রাস্তাটি নির্মাণ করছেন, অর্থাৎ বিগত কয়েক মাস ধরেই রাস্তার কাজ চলমান রয়েছেন। ১,৬৭,০০,০০০ টাকা ব্যয়ে কিন্তু এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই রাস্তাটি যথাযথভাবে তাদের যে কাজ রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ হবে, যার কারণে যে ভোগান্তি ছিল সেটি অনেকটাই দূর হবে সেই বিষয়টি বলছিলেন। আমরা জানি যে এই রাস্তাটি নিয়ে কিন্তু স্থানীয় একজন মিজানুর রহমান রয়েছেন, তিনি কিন্তু আদালতে একটি মামলা করেছেন। অর্থাৎ তার দাবি হচ্ছে এই রাস্তাটি যে জায়গা দিয়ে যাচ্ছে সেটি কিন্তু তাদের ব্যক্তিগত জায়গা এবং পাশেই কিন্তু সরকারি জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে না, যার কারণে তাদের যে কাজটি যদি সম্পূর্ণ না হয় ভোগান্তি সেটি কিন্তু আরো বেড়ে যাবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা যদি স্থানীয় একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই, রাস্তাটি নিয়ে ইতিমধ্যেই মামলা করা হয়েছে এবং স্থানীয় প্রকৌশল অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে কাজ বন্ধ রয়েছে কিছু অংশে, সেই বিষয়টি কেন মামলা করা হলো একটু জানতে চাই সংক্ষেপ। এই যে এই রাস্তাটি প্রথম আমরা আবেদন নোটিশ করছি টিউনি মহোদয় বরাবর, উনি আসছে, উনি এসে তারা সকলেই বলছে আমরা এটা ৩২০ দাগে বিআরএস এর রাস্তা, এটাই মাঝে আমরা করতেছি। আর যারা এনে ঘর মালিকরাও অনেকেই আছে, তারাও বলছে যে ৩২০ দাগে এটাই সঠিক। টিউনি মহোদয় আপনার এটাই জরিপ করে এটাই আপনার রাস্তা খনন করছে। খনন করার পরে আমরা আদালতে একটা মামলা দাখিল করি। মামলা দাখিল করার পরে উনির কাছে নোটিশ গেছে, তারপরে নিষেধাজ্ঞা হয়েছে, নিষেধাজ্ঞা মানে নাই, না মানলেও এই রাস্তার মালিকানার উপরে রাস্তা করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি বলছিলেন যে রাস্তাটি করা হচ্ছে, যার কারণে উভয় পক্ষের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা যদি জানতে চাই যে রাস্তাটি যে নির্মাণ করা হচ্ছে সেটি কি যথাযথভাবে নির্মাণ করা হচ্ছে কিনা। জি, যথাযথভাবে নির্মাণ করা হচ্ছে, সঠিক জায়গাতে নির্মাণ করা হচ্ছে, রাস্তাটা সঠিক জায়গাতে নির্মাণ করা হচ্ছে। এই রাস্তার যে মালিকে সরকারি জায়গা, যেটা মালিকে ঘর বানছে, উড়াগার মালিক এই রাস্তার মধ্যে ঘর বানছে সরকারি জায়গার মধ্যে, আর মালিকে বলছে যে আমার জায়গাতে আমি রাস্তা দিব, আমি এই জায়গা নিচ্ছি, সরকারি জায়গা উনি ঘর বানতে বিক্রি করছে। আর 18 জায়গার মধ্যে উনি রাস্তা দিচ্ছে। 18 জায়গা আমরা একটা দলিলের জায়গা, আমরা 50 বছরের রাস্তা আমরা দলিল করার মালিকে আমার কাছে বিক্রি করছে, আমরা সকলের দলিল আছে, দলিলের জায়গা আমরা মালিক আমরা রাস্তাটি নির্মাণ নিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে বিভিন্ন মত রয়েছে। অর্থাৎ এছাড়াও স্থানীয় লোকজন বলছিলেন রাস্তাটি যে নির্মাণ করা হচ্ছে নিম্নমানের ইট সামগ্রী কিন্তু দেওয়া হচ্ছে, সেই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ আমলে নিয়ে পুনরায় কিন্তু রাস্তাটি সম্পন্ন হয়, নির্মাণ কাজ সুন্দরভাবে, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যে রাস্তাটি নির্মাণ হচ্ছে তা নিয়ে সর্বশেষ। দর্শক, নোয়াখালী শহরে দিন দিন বাড়ছে যানজট, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে যানজট নিরসনে নোয়াখালীর কর্তৃপক্ষ আসলে কি উদ্যোগ নিয়েছেন? আমি শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর জেলা শহরের প্রধান সড়কে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে আসলে যে রাস্তার দুপাশে যে ফুটপাত রয়েছে, ফুটপাতে অবৈধ গাড়ি পার্কিং এবং যে অবৈধ যানবাহনের শহর সয়লাভ হওয়ার কারণে প্রতিনিয়ত নোয়াখালী শহরে যানজট দিন দিন বেড়ে চলছে। তা আপনি যতদূর চোখ দেখা যাচ্ছে যে অবৈধ যানবাহন, যেমন ব্যাটারি চালিত অটোরিকশা,
গ্যাস চালিত যেসব সিএনজি রয়েছে এসবের কারণে কিন্তু প্রতিনিয়ত এসব যেসব সিএনজি চলছে এগুলো কিন্তু রেজিস্ট্যান্ট বিহীন অনেকটাই। তাই শহরে এই যে অবৈধ ব্যাটারি চালিত অবৈধ রিক্সা এবং যে গ্যাস চালিত অটো রিক্সার কারণে কিন্তু প্রতিদিন শহরে যে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া যে অপরিকল্পিতভাবে যে দূরপাল্লার যেসব যানবাহন রয়েছে সেগুলো যে সড়কের পাশে সেগুলো কাউন্টার থাকার কারণে কিন্তু অনেকটা যানজট সৃষ্টি হচ্ছে। আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন সচেতন নাগরিকের সাথে। তার সাথে আমি তার কাছে জানতে চাই মূলত কি কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনের কি করণীয় যানজট নিরসন। মূলত প্রধানত ধন্যবাদ আপনাকে। যানজট সৃষ্টি হওয়ার এখানে অন্যতম কারণ হচ্ছে যে প্রধান সড়কে ওই যে দূরপাল্লার যে গাড়িগুলো ওগুলোর মানে বাস কাউন্টার দেওয়া এবং প্রধান সড়কের উপরে যখন দূরপাল্লার গাড়িগুলো রাস্তায় থেমে তখন অনেক যানজট হয়। আর যত সিএনজি স্ট্যান্ড প্রধান সড়কের মধ্যে সিএনজি স্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ড পাশাপাশি যে আপনার যে ফুটপাথ দখল করে যে ব্যবসা করতেছে, যদিও ফুটপাথের কিন্তু জায়গাটা কিন্তু সাধারণ জনগণ যে চলাচলের জন্য যে বিষয়টা এখন আর চলাচলের কোনো ব্যবস্থা নাই, ফুটপাথটা নাই। এবং সর্বোপরি আমি বলতে চাই যে এই যে নোয়াখালী প্রধান সড়কের যে ফোর লাইন যে মানে রাস্তা করা হয়েছে এটা কিন্তু মানে পরিপূর্ণ হয়নি এবং পরিপূর্ণ রাস্তা না হওয়ার কারণে যায় ফুটপাথ না থাকার কারণে যায় সাধারণ মানুষ কিন্তু চলাচল করতে পারতেছে না। যদিও ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করা হয়েছে ফুটপাথ দখলে, পরপরই আবার আসি সবাই বসে যাচ্ছে। তো আমি মনে করি যে প্রশাসনের কার্যকরী এবং বিশেষ করে নোয়াখালী শহরের যে এই যে ট্রাফিক সিস্টেমটা এটা কিন্তু ডেভেলপ নেই। ট্রাফিক সিস্টেম ট্রাফিকেরা আমরা প্রায় সময় দেখি একটা জায়গাতে বসে থাকে, থানার সামনে বসে থাকে এবং সাধারণত মানে সব জায়গাতেই তারা তাদের কার্যক্রম চালাচ্ছে না। তো সর্বোপরি কথা হচ্ছে যে সিএনজি স্ট্যান্ডের কারণে হচ্ছে দূরপাল্লা গাড়িগুলো রাস্তায় তারা মানে যে যানজট করতেছে এবং এখানে মাইক্রো স্ট্যান্ডও আছে। এইসব কারণে আপনার এখানে নোয়াখালীতে যানজট হচ্ছে। আমি একটা বিষয় আবারও জোর দিয়ে বলতে চাই, আপনারা নোয়াখালী শহর যে আবারও রিপিট করে বলতেছি যে ফোর লাইনের যে রাস্তাটা এটা খুবই ফোর লাইন হয়নি, কিন্তু এই যে মানুষ যে চলাচলের জন্য যে ফুটপাথটা ওটা রাখা হয়নি এবং পাশে হচ্ছে দোকান, মানুষ কি রাস্তা দিয়ে হাঁটবে তার দোকানের উপর দিয়ে হাঁটবে, এই হচ্ছে মানে বর্তমান নোয়াখালী শহরের ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে তিনি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন নোয়াখালী শহরে যে যানজটের কারণে। এছাড়া যে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন যে যেসব অবৈধ পার্কিং রয়েছে শহরের প্রধান সড়কের পাশে সেগুলোকে উচ্ছেদ করে অবিলম্বে যে সড়ককে প্রশস্তকরণ করে দিয়ে যে যানজট মুক্ত করার জন্য শহরকে। স্নেহা, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিনামূল্যে গরুর খামারিদের দুগ্ধপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আপনি আমাদের জানাবেন যে প্রকল্পটির কথা বলছিলাম সেই প্রকল্প শেষে খামারিরা আসলে কি ধরনের সহায়তা প্রত্যাশা করতে পারে? স্নেহা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নসিপুরে। এই এলাকায় মূলত অনেক দুগ্ধ খামারি রয়েছে, এছাড়া কিন্তু অনেক ঘোষ পরিবার রয়েছে। তারা কিন্তু এখানকার উৎপাদিত তাদের দুগ্ধজাত পণ্য কিন্তু তারা উৎপাদন করে তারা দেশের বিভিন্ন প্রান্তরে পাঠিয়ে থাকেন। সেক্ষেত্রে তাদেরকে সহায়তা করে আসছে পিকেএসএফ এবং সহযোগিতা করছে এখানকার লোকাল একটি সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আমরা আপনাকে যদি একটু বলতে চাই, এখান থেকে কিন্তু এই সহযোগিতা নিয়ে কিন্তু অনেক যারা আছে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে এবং কি যারা খামারি আছে তারা কিন্তু অনেক লাভবান হচ্ছে। এখানে তারা বিনামূল্যে কিন্তু লক্ষাধিক টাকার উপরে কিন্তু তারা কিন্তু মেশিন পাচ্ছে এবং তারা কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা একটু যুক্ত করতে চাই এখানকার একজন কর্মকর্তাকে, যে আপনি বলবেন এখানে আপনারা কি কি সহযোগিতা দিয়ে থাকেন, আমাদেরকে একটু বলেন। এটি মূলত আমাদের এটা একটা প্রযুক্তি আর কি, দুগ্ধ পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন। তো মূলত এটি পিকেএসএফ অর্থাৎ যেটা শুরুতে আপনি বললেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন প্রাণী সম্পদ খাতের আওতায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বাস্তবায়নে এটি পরিচালিত হচ্ছে। এই দুইটা দুধকে কিন্তু আমরা আলাদা করছি। বেসিন গেলে দেখা যাবে যে একটা র মিল্ক এবং একটা স্কিম মিল্ক। এই স্কিম মিল্কে কিন্তু ফ্যাট থাকে না। এই স্কিম মিল্ক দিয়ে মূলত আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি। এখন পর্যন্ত আমরা 7-8টা প্রোডাক্ট অলরেডি আমাদের এই খামারির মাধ্যমেই কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস করা হয়ে গেছে। আমরা নেক্সট আরো কয়েকটা খামারিদের নিয়ে কাজ করে আমরা এদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। এর পাশাপাশি এই যে আমরা এই পণ্যগুলো তৈরি করছি আমাদের এই খামারিগুলোকে এদের এই পণ্য ব্র্যান্ডিং এ যাতে সহায়তা হয়, যাতে সারা বাংলাদেশে এই পণ্যগুলো যাতে ছড়িয়ে দিতে পারে, এর প্রতিষ্ঠা অংশ হিসেবে আমরা কিন্তু এই পণ্যের সার্টিফিকেশনে হাত দিয়েছি। অলরেডি আমরা 9 জনকে সার্টিফিকেশন দিয়ে ফেলেছি। একে একে এই আওতায় কিন্তু সবাই পড়বে।
তো এটুকুই বলার ছিল, ধন্যবাদ আর কি। ধন্যবাদ। আপনি শুনছিলেন কি একজন উদ্যোক্তা বলছিলেন তারা এখান থেকে কি কি যারা দুগ্ধ উৎপাদনকারী আছে তাদেরকে কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আমরা যদি আপনাকে একটু যদি বলে বুঝাতে চাই কি এখানকার কিন্তু নসিপুরের দই কিন্তু একেবারে কিন্তু সারা দেশে ব্যাপক জনপ্রিয়। এই নসিপুরের দই কিন্তু সারা দেশেই কিন্তু পাঠানো হয়। এছাড়া কিন্তু দুগ্ধজাত বিভিন্ন খাদ্য দ্রব্য কিন্তু এখান থেকে প্রস্তুত করা হয়। আমরা আরেকটু যুক্ত করতে চাই, আপনারা কি পরিমাণ স্বাবলম্বী হচ্ছেন তাদের কাছে এবং কি কি সহযোগিতা পেয়েছেন? আমরা মেশিন পেয়েছি, আর আপনাকে ওই কারাই দিয়েছে, দোকানে ফ্রিজ দিয়েছে, তো বিভিন্ন রকমের সাহায্য করেন। জি ধন্যবাদ। তো স্নেহা, আপনি শুনছিলেন কে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতা পায় অনেকে কিন্তু প্রায় অর্ধ শতাধিক যারা কিন্তু দুগ্ধ খামারি আছে এবং প্রস্তুতকারক আছে তারা কিন্তু উপকার পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। কুল উৎপাদনের রাজধানী খ্যাত সাতক্ষীরায় এবার অমৌসুমী উৎপাদন শুরু হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি আমাদের জানাবেন বাজারে চাহিদা ও সরবরাহের উপর এই অমৌসুমী কুল উৎপাদনের প্রভাব কেমন দেখছেন? এই প্রথম আসলে আমরা দেখছি যে একজন কৃষক তিনি তার পদ্ধতি অবলম্বন করে, যেটি আপনি স্নেহা জানতেন যে বৈশাখ মাসের দিকে সাধারণত টক মিষ্টি কুল আমরা মুখে দিয়ে আমরা স্বাদ পাই। সেই টক মিষ্টির স্বাদ এখন কুল বা বরুয়ের স্বাদ এখন কিন্তু আপনি এই বর্ষা মৌসুমেই পাচ্ছেন। শুধু বর্ষা মৌসুম নয়, এটি সারা বছর জুড়ে পাবেন। আর এটি এখন একেবারে সবার কাছে খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। সাতক্ষীরার 12 মাসের অমৌসুমি বলা হচ্ছে, কিন্তু এটি আসলে হয়ে গিয়েছে সব মৌসুমের কুল চাষ। এই কুল বাগানে বিভিন্ন মানুষ দেখতে আসছে, খেতে আসছে। তো এইটা আসলে খাচ্ছেনও, একজনকে দেখতে পাচ্ছি। তো আসলে কেমন লাগছে, স্বাদটা কেমন? এই কুল খুব সুস্বাদু এবং সুন্দর টক মিষ্টি। এই টক মিষ্টি কুল যে কেউ পছন্দ করবে এবং এখানে সবাই আসে, খেয়ে যায়, আবার নিয়েও যায়। খুব সুন্দর, খুব সুস্বাদু। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে এই টক মিষ্টি কুল অনেক সুস্বাদু এবং নিয়ে যাচ্ছে। এখানে দেখলাম যে পাইকারি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। তো আমরা এই কুলের বাগানের পাশাপাশি এই কৃষকদের দেখছি আরো অনেক জায়গাতেই কিন্তু এই কুলের চাষ হচ্ছে, অনেক জায়গা জুড়েই। ইতিমধ্যে তিনি 18 লক্ষ টাকার পরিকল্পনা ছাড়িয়ে যে ব্যবসা পরিকল্পনা সেটাকে অতিক্রম করেছেন। 18 লক্ষ টাকা অতিক্রম করেছেন এই সারা মৌসুমের যে কুল চাষ, সেই কুল চাষ। আমরা এখন কৃষক মাজেদ ভাইয়ের সাথে কথা বলছি। মাজেদ ভাই, এই কুলটি কিভাবে তৈরি করলেন আর এত চাহিদার আসলে হেতুটা কি, কিভাবে তৈরি করলেন? ভাই, এটা হচ্ছে আমাদের নার্সারি, তো আমরা কিছু কৌশল জানি যেগুলো অবলম্বন করে আমি এটা এভাবে তৈরি করতে সক্ষম হয়েছি। তা যাই হোক, কুলটা আসলে যেভাবে আমি আল্লাহকে চাইছিলাম সেইভাবে আল্লাহ তাআলা দিয়েছে আমার। তা কুলগুলো কি বলো, ভাষায় বলি শেষ করতে পারবো না। আমি যেমনটা চাইছিলাম তেমনটা হয়েছে। আমি একটু এখানে কাজ করছে অনেক কৃষি শ্রমিক, আমি তাদেরকে একটু এই কুলগুলো দেখানোর জন্য একটু বলবো। উঠান ওইটা, হ্যাঁ উঠান ওইটা। আমি একটু দেখাচ্ছি। এই বালতি এখানে তুলছেন এবং এখানে আপনাদের পারিশ্রমিক কেমন আসে? 400-500। হ্যাঁ, প্রতিদিনের একটি সময়ে কাজ করে এই কৃষি শ্রমিকদের 400-500 টাকা তাদের কিন্তু আয়ের জায়গাও তৈরি হয়েছে। একই সাথে মাজেদ ভাই কিন্তু 18 লক্ষ টাকার যে ব্যবসা পরিকল্পনা সেটা অতিক্রম করেছে এবং একই সাথে এখানে কৃষি অফিসের যে সহায়তা, সেই সহায়তার জায়গা আমরা জানবার চেষ্টা করব সেটি কেমন সহায়তা হচ্ছে তো তারা পাচ্ছে। আর একই সাথে কৃষি অফিস আসলে এটাকে একটি অসাধারণ সাফল্য বলেও উল্লেখ করেছে। এই ছিল আসলে এই যে সাতক্ষীরার কলারুয়া ব্রজবক্সা গ্রামের যে টক মিষ্টি জাতের যে অমৌসুমি বলা হলেও বছর জুড়ে, সারা মৌসুম জুড়ে এই সুস্বাদু
যে চমৎকার চমৎকার যে কুল চাষ সাতক্ষীরাকে আসলে সাতক্ষীরার রাজধানী খ্যাত সেই কুল চাষের যে ফল, বিভিন্ন ফলে আপনি জানেন যে সাতক্ষীরা নাম করে আছে, সেই সাতক্ষীরার কুল চাষের এখন সর্বশেষ যে চিত্র, সেই চিত্রটি শোনালাম, যেটি কেজি প্রতি 300 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে, বাজারে আরেকটু বেশি দরেই পাচ্ছে। এই ছিল সর্বশেষ স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরার অমৌসুম কুল উৎপাদনের সর্বশেষ বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, ডাকসু নির্বাচনের যে আচরণবিধি নিয়ে অভিযোগ ছিল, সেই অভিযোগের বিষয়গুলো নিয়ে কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনাদের প্রতি আপনারা প্রতিদিন আমাদের শিক্ষার্থীদের অসংখ্য ভিডিও ক্লিপস দিচ্ছেন, অসংখ্য বাইট নিচ্ছেন। আমরা এখন সংবাদের শিরোনাম আমাদেরকে একটু আপনাদের জন্য ভালো হবে। তো এইবার আমাদের ডাকসু নির্বাচনকে সামনে রেখে যে আইন শৃঙ্খলা সংক্রান্ত আমাদের যে প্রস্তুতি আপনারা যেটা দেখেন, সেটা একেবারে হিউমার শৈলের একটুখানি অংশ। এর পেছনে অনেক প্রস্তুতি থাকে, অনেক কাজ থাকে। তো প্রধান ব্যক্তির কাছে যাবার আগে এটা বলি যে ভয়ের কোনো কারণ নেই, শুধু আমরা আমাদের প্রস্তুতিগুলো জানাচ্ছি। অধ্যাপক গোলাম রাব্বানী, আপনি যদি অবহিত করেন। অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ সভার চিফ রিটার্নিং অফিসার এবং আমাদের উপস্থিত রিটার্নিং অফিসার বৃন্দ এবং হল পর্যায়ে আমাদের রিটার্নিং অফিসার বৃন্দ এবং যাদের জন্য আজকে আসলে গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম, আমাদের ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025-এর সম্মানিত প্রার্থীবৃন্দ। তো আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন অংশীজনদের সাথে যে মিটিংগুলো করেছিলাম, সেই মিটিংগুলোর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরাপত্তা ব্যবস্থা। তো আমরা নিরাপত্তা ব্যবস্থার নিয়ে আমরা অলরেডি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অনেকগুলো মিটিং করেছি। গতকালও ডিএমপি কমিশনারের নেতৃত্বে তার যে টিম, তার সাথে আমাদের উপাচার্য এবং নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাদের একটাই কথা, ডিএমপি কমিশনার ব্যক্ত কণ্ঠে বলে গেছেন যে আজকে থেকেই ডিএমপি কমিশনার নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন, এই বক্তব্য তিনি দিয়ে গেছেন। অর্থাৎ আমরা নির্বাচন কমিশন আমাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইব, তারা সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের দেবেন। তো সুতরাং আজকে থেকেই এর মধ্যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো তারা তো অবশ্যই কাজ করেছেন। আজকে থেকেই আমরা যেভাবে চাইব সেভাবেই তারা কাজ করবেন এবং দিনে এবং রাতে তাদের যে টহল সেগুলো তারা বলবৎ রাখবে আইন শৃঙ্খলার জন্য। তবে ভোটের দিন কিরকম হবে, এর আগে পরে কিরকম হবে, তা নিয়ে একটু কথা আমি বলতে চাই। আমি যদি ভোটের দিনের কথা যদি বলি, ভোটের দিনে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়েছি 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে। যেমন প্রথমেই আমাদের যে প্রক্টোরিয়াল বডি এবং বিএনসিসি এর সমন্বয়ে প্রথম নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। এটা আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই। আমাদের বিএনসিসির প্রায় 2 শতাধিক সদস্য 8টি কেন্দ্রে এই ভোটারদের উপস্থিতি, ভোটারদের যাতে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে পারেন সেটি নিশ্চিত করবেন। এর সাথে আমাদের প্রক্টোরিয়াল বডির সদস্য, এর সাথে আমাদের আরো যদি শিক্ষকদের এখানে সম্পৃক্ত থাকার দরকার হয়, আমরা শিক্ষকদেরকেও এর সাথে প্রক্টোরিয়াল বডির সাথে আমরা যুক্ত করব। এর সাথে দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন এটি। আর তৃতীয় স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি,
আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, সেই 7টা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন, যেমন এখানে পলাশী আছে, নীলক্ষেত আছে, শাহবাগ আছে, এরকম মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। যে কোনো সময় যাতে করে 5 মিনিটের